প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। প্রথমে জানিয়ে দেব খামেনির জানাজার ধর্মীয় ও রাজনৈতিক বার্তা কি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ 4 মাস পর অবশেষে শুরু হয়েছে তার অন্ত্যেষ্টিক্রিয়া। সপ্তাহব্যাপী এই শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে এখন বিশেষ ধর্মীয় রাজনৈতিক বার্তা দিচ্ছে দেশটির সরকার। 1979 সালের বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা এই সরকার নিজেদের সমর্থকদের মধ্যে একতা ধরে রাখতে এবং নিজেদের শক্তি জানান দিতে নানা ধর্মীয় প্রতীক ব্যবহার করছে। উল্লেখ্য, খামেনির মৃত্যুর পর গত মার্চ মাসে তার ছেলে মোস্তফা খামেনি দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। এই জানাজা অনুষ্ঠানে সরাসরি স্লোগান দেওয়া হয়েছে, আমাদের জাগতে হবে। আর আন্তর্জাতিক বিশ্বের জন্য বলা হয়েছে, আল্লাহর জন্য জাগো। প্রচারণায় খামেনির একটি মুষ্টিবদ্ধ হাতের ছবি সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। 1981 সালের এক বোমা হামলায় খামেনির ডান হাত অবশ হয়ে গিয়েছিল। ছেলে মোস্তফা এক বার্তায় জানান, মৃত্যুর সময় খামেনির সুস্থ হাসটি মুষ্টিবদ্ধ ছিল। সেখান থেকেই এই জেদি হাতের ছবি তৈরি করা হয়েছে। তবে নিরাপত্তার কারণে নতুন নেতা মোস্তফা নিজে এই অনুষ্ঠানে থাকছেন না। অনুষ্ঠানে শোক ও প্রতিশোধের প্রতীক হিসেবে কালো লাল রঙের পতাকা ব্যবহার করা হয়েছে। তেহরানের জ্ঞান মসল্লায় ওড়ানো হয়েছে একটি বিশাল লাল পতাকা। এতে আরবিতে লেখা, হে হোসেনের প্রতিশোধ গ্রহণকারীরা। এর মাধ্যমে কারবালার ঐতিহাসিক ঘটনার সাথে খামেনির মৃত্যুকে মিলিয়ে আমেরিকা ও ইসরায়েলের উপর প্রতিশোধ নেওয়াকে ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখানো হচ্ছে। খামেনির মরদেহ বহনের পথটিও খুব তাৎপর্যপূর্ণ। মরদেহটি তেহরান থেকে শিয়াদের পবিত্র শহর কোম, এরপর ইরাকের নজফ ও কারবালা হয়ে ইরানের মাসদায় নিয়ে দাফন করা হবে। এই পথটি মূলত শিয়া মুসলিমদের প্রধান ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্রগুলোকে যুক্ত করেছে। জানা যায়, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইয়েমেনের হুতিদের মতো প্রতিরোধ যোদ্ধাদের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে এক এক দেশের প্রতিনিধিদের সামনে কোরআনের এক একটি আয়াত পড়ে শোনানো হয়। বিশেষ করে সৌদি আরবের প্রতিনিধিদের সামনে ঐতিহাসিক বদর যুদ্ধের আয়াত পড়া হয়, যা নিয়ে এখন বেশ আলোচনা চলছে। এদিকে ইরানের জন্য রাশিয়ার 20টি সুখোই 35 যুদ্ধবিমান প্রস্তুত। চলতি বছরেই সরবরাহের সম্ভাবনা। ইরানের ক্রয়াদেশ দেওয়া সুখোই 35 যুদ্ধবিমানের প্রথম ব্যাচের উৎপাদন সম্পন্ন করেছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে তেহরানের বিমান বাহিনীকে আধুনিকায়নের দীর্ঘ প্রচেষ্টায় এটিকে একটি বড় ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী যুদ্ধবিমানগুলো রাশিয়ার কোমসলমস্কো অন আমুর অ্যাভিয়েশন প্ল্যান্টে তৈরি করা হয়েছে। ইরানের কাছে চূড়ান্ত হস্তান্তরের আগে বিমানগুলো বর্তমানে রাশিয়ায় অবস্থান করছে এবং এগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার যাবতীয় ব্যবহার বহন করছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই বড় অগ্রগতিটি এমন এক পর্যায়ে সামনে এলো, যার কিছুকাল আগে গত বছরের শেষ দিকে রাশিয়ার সামরিক শিল্প খাতের ফাঁস হওয়া কিছু অভ্যন্তরীণ চিঠিপত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে সে সময় ইরানের জন্য 16টি সু-35 যুদ্ধবিমান উৎপাদনের কাজ চলছিল। প্রায় 1600 কিলোমিটার কম্ব্যাক্ট রেডিয়াসের যুদ্ধসীমা সুখোই 35 যুদ্ধবিমানের ন্যাটো প্রদত্ত সাংকেতিক নাম ফ্লাঙ্কার এম বা সুপার ফ্লাঙ্কার। এই ফাইটার জেট শত্রু ভূখণ্ডের অনেক গভীরে ঢুকে নিখুঁত আঘাত আনতে সক্ষম। এছাড়া সংক্ষিপ্ত বা অস্থায়ী রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণের বিশেষ ক্ষমতার কারণে এটি বড় কোনো বিমান ঘাঁটি থেকে পরিচালনার উপর পুরোপুরি নির্ভর করে না, যা যুদ্ধের ময়দানে শত্রুর পক্ষে এটিকে নিষ্ক্রিয় করা অত্যন্ত কঠিন করে তোলে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও সমরাস্ত্র উৎপাদক লকহিড মার্টিনের তৈরি পঞ্চম প্রজন্মের 35 কিংবা চীনের তৈরি শেনিয়াং জে-16 এর মতো আধুনিক যুদ্ধবিমানের চেয়ে কিছুটা কম অত্যাধুনিক হলেও সুখোই 35 এখনও বিশ্বের অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ফাইটার জেট। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, নতুন প্রযুক্তির আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সংযোজনের মাধ্যমে এই বিমানটিকে আরও উন্নত করা হচ্ছে। ঐতিহাসিকভাবে রাশিয়া প্রতি বছর গড়ে মাত্র 14টির মতো সু-35 যুদ্ধবিমান তৈরি করে থাকে, যা তাদের চাহিদার তুলনায় বেশ ধীরগতির। তবে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে এই উৎপাদন সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। 2025 সালে মে মাসে রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের মহাপরিচালক ভাদিম ভাদেকা নিশ্চিত করেছিলেন যে বিমানের উৎপাদন বাড়ানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চলছে। তবে ইরানের কৈলাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কারণে এই উৎপাদন বৃদ্ধির ফলেও আগামী 2 থেকে 3 বছর রাশিয়ার নিজস্ব বিমান বাহিনীর জন্য নতুন সুখোই 35 সরবরাহের পরিমাণ কিছুটা কমে যেতে পারে বলে সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন। 2025 সালের শেষ দিকে ফাঁস হওয়া রাশিয়ার সরকারি নথিপত্র থেকে ইঙ্গিত মেলে ইরান রাশিয়ার কাছে মোট 48টি সুখোই 35 যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে। এর মাধ্যমে ইরানি কর্মকর্তাদের আগের একটি অস্পষ্ট বিবৃতির সত্যতা নিশ্চিত হয়, যেখানে তারা সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে রাশিয়া থেকে বড় ধরনের যুদ্ধবিমান কেনার চুক্তি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছিলেন। মূলত 2023 সালে রাশিয়ার সাথে একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে ইরান। 1990-এর দশকের পর এটিই ছিল ইরানের প্রথম আধুনিক ফাইটার জেট কেনা সংক্রান্ত চুক্তি, যার মাধ্যমে সুখোই 35 ফাইটার ছাড়াও মিল মি-28 অ্যাটাক হেলিকপ্টার এবং
ইয়াকোভলেভ Yak-130 জেট ট্রেইনার অন্তর্ভুক্ত ছিল। তবে আন্তর্জাতিক বাজারে সুখোই 35 নিয়ে অন্যান্য দেশের আগ্রহ বেশ সীমিত। এর প্রধান কারণ হলো বিমানটির কিছুটা সেকেলে বা পাসিন অ্যাভিওনিক্স ব্যবস্থা, এবং এটি কিনলে মার্কিন বা পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ার সংখ্যায় অনেক সম্ভাব্য ক্রেতাই এটি কিনতে আগ্রহ দেখায়নি। প্রতিবেদন অনুযায়ী ইরান ইতিমধ্যে তাদের বিমান বাহিনীতে যুক্ত হতে যাওয়া এই নতুন যুদ্ধবিমান বহরের জন্য পাইলটদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এর আগে 2023 সালের সেপ্টেম্বর মাসে ইরানের কাছে রাশিয়ার তৈরি Yak-130 ট্রেইনার বিমান সরবরাহ শুরু হয়, যা মূলত ভবিষ্যতে সুখোই 35 পরিচালনার জন্য পাইলটদের একটি ব্যাপক উন্নত ও প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সুখোই 35 সরবরাহ চলতি 2026 সালেই শুরু হতে পারে। তবে কিছু আন্তর্জাতিক সূত্রের দাবি, ইরানের হামাদান বিমান ঘাঁটির সাম্প্রতিক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে এই যুদ্ধবিমান মোতায়েন প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে। খবর পাওয়া গেছে যে রুশ ও ইরানি ইঞ্জিনিয়ারিং দলগুলো বর্তমানে ঘাঁটিতে দ্রুত সংস্কারের কাজ শুরু করছে এবং মূল যুদ্ধ বিমানগুলো পৌঁছানোর আগেই উন্নত মানের ফ্লাইট সিমুলেটর সেখানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। রাশিয়ার কাছ থেকে ইরানের সামরিক সরঞ্জাম ক্রয়ের এই প্রক্রিয়া কেবল সুখোই 35 কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়। রুশ সামরিক সূত্রগুলো গত জুন মাসে জানিয়েছে তেহরান রাশিয়ার কাছে আরও 12টি সুখোই 30 SM-2 ফাইটারের অর্ডার দিয়েছে। রুশ বিমান বাহিনীর সক্রিয় সামরিক ইউনিটগুলো থেকে বিমান হস্তান্তরের মাধ্যমে 2027 সালের মাঝামাঝি সময়েই সরবরাহ শুরু হতে পারে। এদিকে ইউক্রেন যুদ্ধে বন্ধে ত্রিপক্ষীয় ফোন কূটনীতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে এসে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে বাধ্য করতে রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি অবকাঠামোয় উপর্যুক্তি হামলা চালাচ্ছে। জবাবে রাশিয়া ইউক্রেনে হামলা জোরদার করেছে। তারা ইউক্রেনের নতুন নতুন অঞ্চল দখলের দাবি করছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির টেলিফোন যুদ্ধ বন্ধ হওয়ার আশার শঙ্কা করেছে। 4 জুলাই আমেরিকার 250 বছর পূর্তির দিনে পুতিনের সাথে ট্রাম্পের টেলিফোন আলাপ হয়েছে। 90 মিনিট দীর্ঘ টেলিফোন আলাপে ট্রাম্প যুদ্ধবন্ধে তার সহায়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন শনিবার তার সাথে ট্রাম্পের টেলিফোন আলাপ হয়েছে। অল্প সময়ের মধ্যে যুদ্ধে লিপ্ত দুই নেতার সাথে ট্রাম্পের এই টেলিফোন সংলাপকে সাধারণ সৌজন্য হিসেবে মনে করা হচ্ছে না। বিশেষ করে পুতিনের সাথে ট্রাম্পের 90 মিনিট দীর্ঘ আলোচনা এবং তাতে যুদ্ধবন্ধে সহায়তার প্রস্তাব অনেককে আশাবাদী করছে। বিশেষ করে আগামীকাল মঙ্গলবার তুরস্কের আঙ্কারায় শুরু হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে এর ত্রিপক্ষীয় ফোন কূটনীতি ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে। ন্যাটো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নানা অস্বস্তি থাকলেও আঙ্কারা সম্মেলনে তিনি যোগ দেবেন বলে জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্প এবং মার্কিন জনগণকে মার্কিন স্বাধীনতা ঘোষণার 250তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন। মন্ত্রণালয় আরও জানায় চলতি বছরে এটি ট্রাম্প ও পুতিনের মধ্যে চতুর্থ ফোন আলাপ এবং কথোপকথনটি ছিল অত্যন্ত গঠনমূলক। ট্রাম্প ইউক্রেনীয় সংঘাতে যত দ্রুত সম্ভব শত্রুতা অবসানের সুবিধা করে দিতে তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাশিয়ান পক্ষ আবারও এই সংঘাতের একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের অগ্রাধিকারের ওপর জোর দিয়েছে। তবে তারা দাবি করেছে কিয়েভ এবং তার ইউরোপীয় পৃষ্ঠপোষকরা এই সংঘাতকে দীর্ঘায়িত এবং এমনকি আরও বাড়িয়ে তুলতে চাইছে। মন্ত্রণালয় আরও বলেছে, আমাদের প্রেসিডেন্ট যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন, যেখানে রাশিয়ার সশস্ত্র বাহিনী আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন শনিবার ট্রাম্পের সাথে তারও একটি খুব ভালো ফোন আলাপ হয়েছে। জেলেনস্কি বলেন, এই যুদ্ধের অবসান ঘটানোর একটি বাস্তব সম্ভাবনা রয়েছে এবং আমেরিকার সংকল্পই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল যে তারা ন্যাটো বাহিনী মডেলে তাদের অংশগ্রহণ সঠিক আকারে কমিয়ে আনবে। জোটটি যাতে মার্কিন বাহিনীর উপর অতিরিক্ত নির্ভরশীল না হয় সেটি মনে করিয়ে দিতেই মার্কিন এই ঘোষণা। তাই কাল থেকে শুরু হতে যাওয়া আঙ্কারা সম্মেলনকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। তবে সম্মেলনের একদিন আগে পুতিন ও জেলেনস্কির সাথে যুদ্ধবন্ধের ইস্যুতে টেলিফোনে আলাপ করে ন্যাটো সম্মেলনে আলোচনা মূল ইস্যুই নিজের দিকে টেনে নিলেন ট্রাম্প। ইরান যুদ্ধে সহায়তা চেয়েও না পাওয়ার পর থেকে ন্যাটোর ব্যাপার নিজের অসন্তোষ গোপন করেননি ট্রাম্প। সবশেষ জানিয়ে দেব, লেবাননের খ্রিস্টানরা ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে চেয়েছে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননের কিছু খ্রিস্টান অধ্যুষিত গ্রাম হিজবুল্লাহর হাত থেকে সুরক্ষা পেতে ইসরায়েলের সঙ্গে অন্তর্ভুক্ত বা সংযুক্ত হওয়ার আবেদন জানিয়েছে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন স্পর্শকাতর দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে লেবাননের সীমান্ত এলাকার একজন খ্রিস্টান মেয়র। রোববার 5 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ এবং এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননের খ্রিস্টান গ্রামগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন। কিন্তু লেবাননের খ্রিস্টান সম্প্রদায়ের উপর ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দেশটির স্থানীয় জনপ্রতিনিধিরা এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিন্ত জয়বেল জেলার অন্তর্গত একটি প্রধান খ্রিস্টান অধ্যুষিত শহর হল রমিশ।
এই রমিজ শহরের বর্তমান মেয়র হান্না আল আমিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই একভূতিকরণের দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি মেয়রের বরাতে এই খবর নিশ্চিত করেছে। মেয়র হান্না আল আমিল স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর করা এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তিনি দৃঢ়তার সাথে যোগ করেন যে দক্ষিণ লেবাননের কোনো শহর বা অঞ্চলের বাসিন্দারাই ইসরায়েলি প্রশাসনের কাছে এই ধরনের কোনো সংযুক্তির অনুরোধ বা আবেদন কখনোই জানায়নি। লেবানিজ মেয়র আরও উল্লেখ করেন যে দেশের ভূখণ্ড ইসরায়েলের সঙ্গে যুক্ত করার মতো কোনো পদক্ষেপের কথা মাথায় আনা বা বিবেচনা করা আমাদের কাছে সম্পূর্ণ অসম্ভব। এই ধরনের প্রস্তাব বা চিন্তার কোনো সুযোগ লেবাননের সমাজে নেই বলে তিনি উল্লেখ করেন। নিজের দেশের নাগরিকদের দেশমের কথা মনে করিয়ে দিলে আল আমিল জোর দিয়ে বলেন যে দক্ষিণ লেবাননে এই সীমান্ত শহরগুলো দেশের কোনো প্রান্তিক বা বিচ্ছিন্ন অংশ নয়, বরং এগুলো হলো লেবাননের মূল হৃদয় বা গভীর দেশপ্রেম, নিজেদের মাতৃভূমির প্রতি আজীবন টান এবং খাঁটি লেবানিজ জাতীয় পর্যায়ে সর্বদা স্পন্দিত ও উজ্জীবিত।